যখন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল, তখনই সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে ঘোষণাপত্রের বিষয়টা অ্যাটাচমেন্ট ছিল। তো সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল, উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে, এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন, কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না। তো ঠিক না থাকার কারণে স্বভাবতই, আর এটা একটা জায়গা ছিল, আরেকটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন, এবং আমাদের দলীয় কোনো কর্মসূচি ছিল না এবং অন্যান্য দলেরও কোনো কর্মসূচি ছিল না। ফলত আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন, ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে, তাহলে বাকিরা কি? কেউ বাসায় শুয়েছিল, কেউ তার নিত্য যে কাজ করেছে, কেউ বাজার করতে গিয়েছে, কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিয়েছে, কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে। তো আপনি কি তাহলে বলবেন যে বিএনপির যে স্থায়ী কমিটির ওই মেম্বার যারা রয়েছেন অথবা জামাতের যারা মজলিস শুরার সদস্য রয়েছেন, ওই প্রত্যেকটা ব্যক্তির খোঁজ খবর মানে ওই দিন কি ছিল? ওনারাও তো এখন দাবি করতেছে যে ওনারা তো গণ অভ্যুত্থানে ছিল এবং ওনাদের নেতৃত্ব নাকি না না, জনাব পাটোয়ারি, জনাব পাটোয়ারি, আমি কিন্তু আমি আমরা অনেক সেখানে মনোযোগ দিয়ে শুনি। আমরা আমি আমরা এইটাকে হ্যাঁ বড়জোর বলতে পারি আমরা যে আপনি শাক দিয়ে মাছ ঢাকার ক্ষেত্রে আপনি খুবই দক্ষ। এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন আমারে বলেন, আমার একটা সাংবাদিক হিসেবে আমার একটা প্রত্যাশা থাকলো যে এটা আপনি আমাকে আগে বলবেন যে 5 তারিখ আসলে আপনারা কেন গেছিলেন। এখন সেটা এখন আপনি বলতে না পারেন, সেটা তো অসুবিধা নাই, কিন্তু আমরা খালিদ ভাই এটাতে আপনার কি চিন্তা হয়? আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতার দ্বন্দ্ব আমি আমি আমার হাইপোথিসিসটা বলি, আমি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম, আমার কাছে এটা একদম 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 যদি আপনি আমার মত জানতে চান, আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব। আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জাহি সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে, আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই। সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে, এবং আপনারা জানেন বাংলাদেশে আপনারা পরিচিত, আপনারা যেখান দিয়ে যাবেন, বিমানবন্দর দিয়ে যেখান দিয়ে যাবেন, আপনারা 100টা মাস্ক পরলেও লোকে আপনাদেরকে চিনবে, চিনে লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন। এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুই না, ওটা হয়তো লিখবো, কিন্তু আপনারা এবং আপনারা প্রকাশ্যে এটা গিয়ে আপনারা একটা বার্তা দিতে চাইছেন, আমরা সবাই বার্তাটা পাইছি। ডক্টর সালাম, আমি মানে আমি দুঃখিত, আমার আওয়াজ না আপনি বললেন আবার আমার গলার আওয়াজ একটু বাইরে যাওয়াতে ডক্টর সালামের কানে লাগতেছে কথা। আমি না আমি এখানে জাস্ট একটু অ্যাড করে দিচ্ছি, এটা কোনো ক্ষমতার দ্বন্দ্ব, আপনার যে পারসেপশনটা রয়েছে এই পারসেপশনের জায়গায় আপনি সরে আসতে পারেন, এটা ক্ষমতার দ্বন্দ্ব না আমাদের মধ্যে এই জায়গাটায়, অর্থাৎ আমাদের লিডারশিপের জায়গাটাতে আমরা যারা আছি ক্ষমতার দ্বন্দ্ব নাই আমাদের, আমরা এই জায়গাটায় মানে সবাই ছাড় দিয়ে চলাফেরা করি আমরা। খুবই ভালো লাগলো শুই না। আচ্ছা, আমি একটু ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে আসি, আমি আবার আসবো জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ, অনেক প্রশ্ন, কিন্তু ডক্টর ফাহাম আব্দুল সালাম, আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম, জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে, সেই একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা খুব মানে একটা রেটরিকের অংশ, সেটা মনে হয় মোটামুটিভাবে এখন প্রতিষ্ঠিত। সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকতেছে সেটা হচ্ছে যে যে বিষয়ে ঐক্যমত্য হবে সেই বা ঐক্যমত্য হয়েছে অলরেডি, তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে? এটা কি এখন হবে নাকি বিএনপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী এখন তো হওয়ার কোনো উপায় নেই? এইটা নিয়েই কিন্তু আসলে লাগতেছে। আপনার কাছে কি মনে হয় যে এটা নিয়ে যদি একটা যেটাকে বলে আমরা একটা অচল অবস্থা সৃষ্টি হয়, সেটার রাজনৈতিক না মানে এখন তো পার্লামেন্ট নাই, এখন পার্লামেন্ট ছাড়া তো আপনি এগুলোকে কেমন করে আপনি মানে পার্লামেন্ট ছাড়া আপনি কিভাবে সংবিধানকে চেঞ্জ করবেন? It is a ridiculous idea and it's a very bad precedence. না, কিন্তু পার্লামেন্ট ছাড়া তো সংবিধান চেঞ্জ হয় জনপ্রিয়ভাবে, যে কয়বার বাংলাদেশে জরুরি আইন হয়েছে, মার্শাল ল হয়েছে, বা একজন লোকের জন্য সংবিধান চেঞ্জ হয়েছে। এগুলো খুবই খারাপ জিনিস। কিন্তু উপায়টা কি? যদি উপায়টা ইজ ভেরি সিম্পল, বলেন তো উপায়টা কি? আপনাকে তিনটা পলিটিক্যাল পার্টি, লেটস সে বিএনপি 855টার মধ্যে 750টার মধ্যে রাজি হয়েছে, রাইট? এন্ড দে উড সে, প্রমিস করবে যে আমরা এই 750টা ইমপ্লিমেন্ট করব। যেই কটাতে সবাই রাজি হয়েছে সেই কটাতে সবাই মিলে ঠিক করবে যে আমরা, আমাদের প্রথম কাজ হবে কি, যে আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই 750টা যে ইনক্লুশন সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করবো। বাকি যে পয়েন্ট গুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই,
সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে 3 পলিটিক্যাল পার্টি 3 জনই বলবে যে সাপোজ আপনার 100টার মধ্যে সমস্যা আছে, রাইট, অথবা 50টার মধ্যে সমস্যা আছে, তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অফ দিস উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট, এবং আমরা এটাকে এমন ভাবে রিড করবো যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মতো করে করা, যেই 50টার মতন বাদ আছে। কিন্তু যেই 750টা গভর্নমেন্টকে, 3টা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই 750টা এই এতগুলো যেই সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না। ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? আমরা অ্যাজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম। আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে, সেই প্রমিসটা আমাদের রাখতে হবে, এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে। এই কারণে আপনি যে সরকার দেখেন, জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে, এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যেই কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি, সেই 750টা ইউ প্রমিস, কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে। পার্লামেন্টে আপনি কি মানে যদি না যান আপনি কিভাবে এটা করবেন? না, আপনি ডক্টর সালাম, আমি এখানে 2টা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে একটু নিদান চাই। একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপিকে আগে দেখছি, আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে 2001 সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সব কিছু নিয়ে রেডি ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সেই সময়কার আইন উপদেষ্টা, কিন্তু তাকে জানানো হয়েছিল যে এটা বিএনপি গভর্নমেন্টে গিয়ে এটা করবে, পার্লামেন্টটা করবে, 5 বছর এটা করে নাই, ফ্যাক্ট রিমেন্স। এখন আমি যদি 90-এর গণ আন্দোলনের তুলনা দেই, যেই তুলনা আপনি অনেকবার দিচ্ছেন, আপনারা আমি শুনি, সেইটার ক্ষেত্রেও সেটা আসলে করতে পারে না। এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত হয়েছে সেগুলি যে করবে, সেইটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধবো কেমনে? মানে আমরা তো আর এটা বিশ্বাস করতে পারি না। মানে আচ্ছা, what is your other option? আর দ্বিতীয়টা আদার অপশনটা বরং আমি নিদানটা আপনার কাছে। আর দ্বিতীয়টা হইল যে বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি, এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে, তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্যই এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না, এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবেও খারাপ। এখন আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই, তাইলে এটা একটু মানে কেমন শোনায়। না, আপনার তো লিগ্যাল টুলটা নাই, মানে আপনি তো আমরা তো ওই যে যেটা ভূতাপেক্ষ বা রেট্রোস্পেক্টিভ বলি না, ওরকম ভাবে তো আমরা করতে পারি। আমরা তো করছি আসলে 17টা সংশোধনী আমাদের সংবিধানের, খারাপ উদাহরণ কিন্তু আছে তো। ইটস এ ভেরি ব্যাড থিং। দেখেন, আমি আপনাকে একটা কথা, আমি একটা জেনুইন ওপিনিয়ন বলি আমার, যে বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের মতন যদি একটা বিরোধী দল থাকে, এবং যদি এনসিপি, বিএনপি কিংবা জামায়াত ইসলামী ওই ধরনের বিরোধী দল হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না। একটা ডেমোক্রেসি হচ্ছে কি অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার। ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন, আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, নাথিং। কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন, কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন, এটা কিন্তু এসেনশিয়ালি একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন। এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে, মানে আপনি তো প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট, আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, এটা গ্যারান্টিড। এবং আমি মনে করি যে 2001 সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না, রিয়ালিটি হ্যাজ চেঞ্জড। ঠিক সেভাবে 2001 সালের জামায়াত ইসলামী এখনকার জামায়াত ইসলামী না। এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো, মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি, সেগুলো ইমপ্লিমেন্ট না করার কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু ডক্টর সালাম, আপনার কাছে মনে হয় না যে এই যে লিগ্যাল যে কোনো টুল নাই, বা লিগ্যাল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে, এইটা কেন? মানে লিগ্যাল টুল যদি না থাকে, আমরা যদি এটা জোর করে করি, এটা যদি খারাপ একটা প্রেসিডেন্স হয়, এটা তো এনসিপিরও বোঝার কথা, এটা তো জামাত ইসলামীরও বোঝার কথা। এনসিপি বা জামাত ইসলামী লিগ্যাল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে, বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য, সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন? ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা, ইট ইজ অ্যাবাউট হচ্ছে আপনি যদি দেখেন এনসিপি ইজ নট গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। মানে আমরা অনেকভাবে বলতে পারি, বাট রিয়ালিটি এরকমই। এখন এনসিপি
যারা গভর্নমেন্ট ফর্ম করবে না তাদের জন্য অনেক ধরনের কথা বলা সম্ভব। যখন আপনি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট রান করবেন তখন আপনি খেয়াল করবেন যে অনেক জিনিস কাজ করা যায় না। আপনি সরকার যদি ফর্ম করতে না হয় তাহলে আপনি বলতে পারেন ইন্ডিয়াকে খায়া দাও, ভাঙ্গা দাও, সবকিছু। কিন্তু যখন আপনি অ্যাকচুয়ালি রান করবেন গভর্নমেন্ট, then you will see the reality is difficult. হ্যাঁ, তো আপনি বিএনপি যেহেতু মনে করছে আমরা দল ফর্ম করব, তার যে ভিশন সেটা হচ্ছে গিয়ে আমাকে নিয়মের মধ্যে থেকে চলতে হবে, এবং দিস ইজ সামথিং দ্যাট উই শুড অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট, যে আপনি যেটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি একটা জিনিস। না ডক্টর সালাম, আমি একটু ভাঙ্গা বলি, মানে ধরেন আপনার থেকে ধার নিয়া বলি, আপনি 749টা বিষয়ে আপনি একমত হয়েছেন, এখন 749 বিষয়টা আপনি করবেন। এখন এইটা আপনি এনসিপি এবং জামায়াতে ইসলামের দাবি কিন্তু সরল, ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন। হ্যাঁ, এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন, এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমনি চাইতেছে এমনি চাইতে করতে, তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন, তারপরে এটা আপনি মাইনে নিতে, আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার। যতটা অসুবিধা হচ্ছে জি জি বলেন। আমি তো যতদূর জানি যে প্রমিস তারা করবে, প্রমিস, কিন্তু তারা প্রত্যেকটা প্রমিস করবে না। যে কয়টা বিষয় তারা ঐক্যমতে পৌঁছেছে সেগুলো তারা প্রমিস করবে, এবং ওই কয়টার ব্যাপারেই কথা হইতেছে, কিন্তু ওই কয়টার ব্যাপারে না। এখন ব্যাপারটা হচ্ছে কি যে বিএনপি প্রমিস করতেছে যে এই কয়টা তারা করবে, কিন্তু তারা আবার পাশাপাশি বলতেছে আমরা ইমপ্লিমেন্ট করব নতুন সরকার আসার পরে। এইখানে আমাদের মধ্যে একটু সন্দেহ দেখা দিচ্ছে। আমরা মনে করতেছি যে there is no other way। আমি তো দেখি না যে আপনি কিভাবে কাজটা করবেন, কারণ আপনি তো পার্লামেন্ট যদি না থাকে, আমি প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে করে নিব এটা, এখন পরে পার্লামেন্টে এটা ঠিক করে নিব, পরে পার্লামেন্টে ঠিক করে নিব, অর্ডিন্যান্স, জাস্ট অ্যান অর্ডিন্যান্স। হ্যাঁ, অর্ডিন্যান্স করে আমি বদলাই নিব, কি আর সংবিধান একটা বই খাতা, আমি এটা অর্ডিন্যান্স দিয়েই করে নিব, পরে গিয়ে পার্লামেন্টে এটা ঠিক করব। দেখেন, অর্ডিন্যান্সের আমি জানি না, অর্ডিন্যান্সের তো সানসেটিং হয় সম্ভবত, মানে 5 বছর 6 বছর পর। এখন যদি সানসেটিং, আমি ঠিক বাংলাদেশের সময়টা জানি না, মানে এক্স্যাক্টলি কখন সানসেটিং হয়। এখন সাপোজ আপনি একটা অর্ডিন্যান্স করলেন, আমি এটা পার্লামেন্টে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন অ্যাজ অপোজ টু লিগ্যাল ডকুমেন্ট। আমি ঠিক উল্টাভাবে দেখি। আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা, এইটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি। হ্যাঁ, এবং ওই জায়গাটায় যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামায়াত ইসলামীকে বলেন এবং এনসিপি কে বলেন, তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমত্যের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করবো যে এই কয়টা জায়গা যেই ক্ষমতায় আসুন। ডক্টর সালাম, আমি প্রবলেমটা কোথায় দেখি জানেন? আপনার কথা থেকে বলি, আমি প্রবলেমটা দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না, সরকার গঠন করবে হচ্ছে বিএনপি। সেজন্য বিএনপির প্রমিসটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগ্যাল ইনডাইটমেন্ট। এখন আপনি যদি এটা না করেন, এনসিপি এবং জামাত ইসলামের এটা ভাবার যথেষ্ট কারণ আছে। বিএনপি যখন 270টা বা 170টা বা 151টা সিট নিয়েও আসবে, তখন ও এটাকে পিছাতে থাকবে, বলবে না, করবে না, নানা কারণ দেখাবে, মানে করতে পারে আর কি ইচ্ছা করলে। অফকোর্স করতে পারে, এবং যদি বিএনপি করে, বাংলাদেশের মানুষ বিএনপির এগেইনস্টে যাওয়া উচিত। দিস ইজ বাংলাদেশের মানুষ তার এনার্জি নাই। 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে এত রক্ত দিয়ে আর এনার্জি নাই তো। ওয়েল, দমে গেলে চলবে না তো সারা জীবন আমরা এগুলিই করতে থাকবো। আচ্ছা যাও ডক্টর সালাম, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই, আপনি যদি এর পরে একটু জবাব দেন, মানে আমরা আবার একটু জনাব পাটোয়ারির কাছ থেকে হয়ে আসার পর জবাব দেবো, আপনি শুরুটাও করতে পারেন। সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপি ক্ষমতা হলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, স্বজনপ্রীতি, পরিবারতত্ত্ব কায়েম হবে, বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে, সেই আলামত কি স্পষ্ট হলো, নাকি
বিসিবির উপরে যে সরকারের কন্ট্রোল বেশি, অর্থাৎ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কন্ট্রোল বেশি, সেইটা প্রতিষ্ঠিত হলো। আপনি এটাকে দেখতেছেন কিনা, দেখলে কিভাবে দেখতেছেন? মানে এটার মধ্যে একটা পুরোপুরি স্পোর্টস মিশ্রিত, এর মধ্যে একটা পুরোপুরি হার জিত আছে। এই মুহূর্তে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া 2-1 গোলে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে। আমি উত্তর দিব না, একটু যদি শুরু করেন আর কি। আমি মানে এটা যে ইন্টারনাল পলিটিক্স, সেখানে কমেন্ট করাটা ঠিক হবে না। ইন্টারনাল পলিটিক্সটা কি, কারণ আমি এই ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে আমি এটার বিভিন্ন ধরনের খবর শুনি এবং আমি অ্যাকচুয়ালি শিওর না যে ইন্টারনাল পলিটিক্সটা কি। তবে একটা বিষয় হচ্ছে কি, যে মানে বিএনপির ব্লেসিং নিয়ে যারা এখানে আসতে চাচ্ছে, আর অন্যদিকে হচ্ছে সজীব ভুঁইয়া, এদের মধ্যে একটা টাসেল আছে। এবং এই টাসেলটা, তবে একটা কথা কি, যে তামিম তো কোনো বিএনপি নেতার সন্তান না, কিন্তু সে বিএনপির ব্লেসড, বিএনপির তার প্রতি মানে ব্লেসিং আছে, সে দলও করেন। এখন কথা হচ্ছে যে এই যে টাসেলটা, এই টাসেলটা এইভাবে না দেখে আপনার একটা জিনিস দেখা দরকার। মানে আমি তো একজন আউটসাইডার, আমি আউটসাইডার দেখি যে মানে বিসিবির মতো মানে বাংলাদেশের যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে প্রফেশনাল কারা, মানে কার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে তো মনে হয় যে তামিম ইকবালের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে, মানে হি নোজ প্রবাবলি মোর দেন এনিওয়ান এলস কিভাবে ক্রিকেট রান করা উচিত, সম্ভবত, আই এম নট শিওর। ওকে, তো আমার কাছে মানে অ্যাজ এ ক্যান্ডিডেট হি ইজ নট এ ব্যাড ক্যান্ডিডেট। ইয়া মেবি, কিন্তু জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নিয়ে আমরা আরো আলোচনা করব। মানে আমাদের একজন দর্শক বলছেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া 2-0 গোলে এগিয়ে আছেন, এটাও আমি হয়তো মেনে নিতে পারি। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই একটা প্রশ্নে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে যেহেতু আজকে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে, অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে, আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে, যেটার সাথে রাজনীতির সম্পর্ক নাই কিন্তু আপনার সম্পর্ক আছে, সেই সম্পর্কে আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে মানে কি, এটা একটা পত্রিকায় রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন। এটাকে চুরি বলবো কিনা আমি জানি না। তারপরে হচ্ছে যে আপনারা এটা কেটে কুটে খেয়ে ফেলছেন, আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চুপ্পুর বা রাষ্ট্রপতির পদত্যাগ চাই। এই ব্যাপারটা আসলে কতটা সত্য, মানে ইজ ইট ট্রু? আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকমভাবে দেখতেছেন কেন, ওদের বয়সটাও তো দেখবেন ভাই। মানে আমি জানি না, মানে আপনি এটা একটু কিভাবে বলবেন আমাকে একটু বলে তো, আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও রান দা বাংলা আউটলুক, এটা আমরা ভালো করে জানি, চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না, বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে। আমিও আরো কিছু গল্প শুনেছি, এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড, ছাগলটা নাকি হলো, কেউ বলে যে এটা ডিজিএফ এর গিফট ছিল, আবার কেউ নাকি এটা বলে যে গিফট ছিল। আপনি নতুন গল্প বলার আগে আপনি বলেন যে আপনি এটা করছেন কি করেন নাই, নতুন গল্প আমরা শুনবো না। আমি ওই গল্পতে আসতেছি। জি, প্রথমত হলো যে এই মানে যারা ছাগল যে কাণ্ড, তো অনেকগুলা গল্প আছে, তবে কিছু গল্প মানে আমি মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল, তো জিজ্ঞেস করছিলাম যে কেন, বললো যে ওর কারণে চুপ্পুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু, এটা ক্ষোভ ছিল। আর আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যারা উপদেষ্টা আছে, কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে। মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে, সেটার একটা লিগ্যাল প্রসেস থাকতে পারে, ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু, সব প্রসেসের মধ্যে থাকতে হবে। তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম, কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর কি। সেটাতে আমার নামটা এনে, কিন্তু আমি এটাতে কোনো মানে এটাতে আমি কোনো কমেন্টও করি নাই। কিন্তু জনাব রশিদ আবার বলছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে, এইটা আবার কেমনে হলো? এটা সেই কমেন্ট করতে পারে, মেবি হি ওয়াজ এঙ্গেজড, বাট কিন্তু সেটা নিয়ে আমাকে বারবার ফোন মানে দিতেছিল, তখন আমি মনে হয় বিদেশে ছিলাম। আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই, এবং আমি ওই ফুল যে স্টোরিটা, আমার এটা দেখে অনেক হাসি পাইছে, এটা আমার ফুলটা মানে সত্য না। তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে, এটা সত্য, এটা আমি শুনেছি।
এবং হলো সিরিয়াসলি আপনারা প্রফেসর আসিফ নজরুলের ছাগল আইনা রান্না বান্না করে খাই ফেলছেন, এটা কি ওনারে একটা মানে শিক্ষা দিতে মানে ইয়া করতে মানে কি করতে মানে এটা অনেকের এটা অনেকে মনে করে একটা রেটরিক আছে মানে এটা অনেকে মনে করে যে এটা অনেকে মনে করে যে আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে, আবার এটা অনেকে মনে করে যে ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন। পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগলও কিনে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল, তো ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই, এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা আমার তো এটা আসলে আমি ভালো করে বলতে পারবো না আউটলুকটা আসলে কারা চালায়। আমি তো ডক্টর সাইমুম পারভেজ এর প্রধান সম্পাদক, রাইট? হ্যাঁ, এটা ফাহাম ভাই ভালো বলতে পারবে। না আপনিও তো মানে ভালোই বলতে পারবেন, আপনি শুরু করছেন। ডক্টর সালামকে জিজ্ঞেস করবো পরে, কারণ ডক্টর সাইমুম পারভেজ আমি অনেকদিন ধরে আপনি না এগুলো আসলে এটা তো ভিতরগত, ধরেন যে মানে ঠিকানাকে চালায়, বাংলা আউটলেটকে চালায়, কোন মিডিয়াকে দখল দিচ্ছে বা কিভাবে আছে এটা সবাই জানে, কিন্তু এগুলো আমি পাবলিকলি আনতে চাই না, কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ, আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি থুতু নিক্ষেপ করবে, তো এটা পিপল উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট। তা আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি, পলিটিক্যাল যারা পার্সন, বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে, বর্ষিয়ান পলিটিশিয়ান, তারা বলে যে ওরা বাচ্চামি কথা বলে, মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না আমাদের হলো ভিতরের যে খবর আমরা আপনার কথায় আসি, বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, আপনার কথায় আসি, যে কালচারগুলো খাওয়া দাওয়ার কথা অনেক শুনলাম, আমি পুরো ব্যাপারটা মানে একটু ভিজুয়ালাইজ করতে পারতেছি, কারণ প্রফেসর আসিফ নজরুলের বাসা যেখানে, তার পাশে আগুন জ্বালানো হচ্ছে, রান্না করা হচ্ছে। জি, এটা ছাগল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে ছাগল খুব গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি হয়তো ছাগলই গুরুত্বপূর্ণ, হয়তো ছাগলই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে ছাগল গুরুত্বপূর্ণ না, গরু বা গাড়ি গুরুত্বপূর্ণ ছিল। সরকার পড়ে যাওয়া শুরু হয়েছিল ছাগল দিয়ে, এটা বোধহয় ডক্টর সালামের মনে হয়েছে যে ওই যে মতিউর রহমানের ছাগল। আচ্ছা, হাওয়েভার কিন্তু আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তবে আমি এটা ডিরেক্ট সব কিছু বলতে পারবো না, কারণ আসলে আমি তো উপদেষ্টা না, আর মন্ত্রী পাড়ায়ও আমি থাকি না। এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো বলতে পারবে। এই প্রসঙ্গে অথবা আসিফ নজরুল স্যারকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন কি বাকি আসলে। তবে ওই বাংলা আউটলুকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম ভাইয়ের সাথে, উনি তো আসিফ নজরুল স্যারের কমেন্টটা নিল হয়তো বা ভালো হতো, তখন হয়তো বা এটা একটু ক্রেডিবিলিটি হতো। আপনার আজকে যে কমেন্ট, সেই কমেন্ট পাইলেও একটু ক্রেডিবলি হইতো, আপনাকে পায় নাই তাদের, এটা হয়েছে। কিন্তু আমি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতে, আসিফ স্যার যদি কোনো কমেন্ট করে, যদি এই ধরনের কোনো বিষয় আসে, এটা হলো মুক্তাদির রুমিও ভাই যদি একটা রশিদ ভাই রুমিও ভাই একটা গল্পই বলতে পারেন, যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে, উনি যদি কোনো কমেন্ট করতো তাহলে হয়তো আমি কোনো কমেন্ট দিতাম। সো আপনার মানে আমি এখানে এটা নিয়ে কোনো কমেন্ট করব না, এই জন্য বিকজ দ্যাট আমিও আরো অনেক বেশি স্টোরি শুনেছি। আপনার স্টোরিগুলি তো শোনা দরকার ডক্টর সালাম। আমার মনে হয় যে একটা লম্বা সময় করে জনাব পাটোয়ারির স্টোরিগুলিও শোনা দরকার, কিন্তু জনাব পাটোয়ারির বক্তব্যে আমরা থাকি, স্টোরিটা আমরা যদি সময় পাই তাহলে আমরা শুনবো না। ডক্টর সালাম, আমি আপনার থেকে একটু আগে অনুমতি নিয়ে রাখতেছি যে আজকে আমরা যেহেতু একটু ইয়ার মধ্যে পড়ছি, সেহেতু আমরা একটু অনুষ্ঠানটা একটু লম্বা করবো, আপনি যদি আমাদেরকে একটু সময় দেন, কারণ আপনি একটা খারাপ ইয়াতে আছেন। জনাব নাসির, আপনিও আমাদের একটু সময় দেন। আপনি আমাদেরকে বলছিলেন, বা সরি আমাদেরকে না, সবাইকেই বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, সেই বক্তব্য এখনো আছে কিনা? গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল, মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায়? এটা আপনাদের দলীয় কর্মসূচি কিনা? আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনাব পাটোয়ারি। এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে, মানে কেউ একটা এরকম কথা বলতেছেন, পরে আবার আরেকটা কথা বলতেছেন, আমরা এইটার কারণ কি? মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য? অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন, অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায়। দুইটা বিষয় যদি আপনি বলেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা, ইসি ঘেরাও করে কমিশনারকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে?
প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন, সেকেন্ড অংশটা বলেন না। সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটি সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। তো ফাহাম ভাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে, তা আমরা তো 1 বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছি। আপনার বিএনপি যে ফর্ম করবে, এনসিপি ছাড়া আবার বিএনপি ফর্মও করতে পারবে না গভর্নমেন্ট, এবং পিপল এখন একটু সন্দিহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে। তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি, এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলা পেতে চাচ্ছেন, এখন যেটা জামায়াতে ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে, এটা কিন্তু পিওসি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল। তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে, বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, তো সেখানে আইয়ুব খান ক্ষমতায় এসেছিলেন, আর অনেকগুলো কাহিনী ঘটেছিল। এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয়, যেহেতু এটা রেভলিউশনারি ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে। সেকেন্ড যেটা হলো, বিএনপি বলছে যে একটি মানে 5 তারিখে একটা মিটিং হওয়ার কথা, সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে। আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো, এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে। তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে, এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই, জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই। আমি আলী রিয়াজ স্যার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে লিগ্যাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে, বোরান স্যার, রিদওয়ান স্যার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে, শিশির মনির, সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল। সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে এই জায়গাটা বলতেছে, কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই, আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন, সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয়। কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বের আসতে চাই, সেই জায়গা থেকে। ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে, আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি, যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে চান, তাহলে এই গণঅভ্যুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না? তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই 5 বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন, এবং গত 3টে ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন, এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে। সো আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি, আপনি কোশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সো আমরা যদি লিগ্যাল পার্সপেক্টিভ ওয়েতে দেখি, বাংলাদেশ 5 অগাস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে, এখনো 106 এর নিয়মের ব্যত্যয়ের করেই তো এই কাজগুলো এখন হচ্ছে, এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই। কোনো কাজ সংবিধানের অধীনে হয়, কোনো কাজ সংবিধানের অধীনে হয় না, এবং বিএনপি ওই কাজগুলোতে সন্তুষ্ট রয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝছি, আপনারা তো সংবিধানটারই ছুঁড়ে ফেলা দিতে চাইতেছেন বা সংবিধানটা আপনারা মানতে চাইতেছেন, তো সেই সংবিধানে এটা সংযুক্ত হোক এইটারই আপনারা এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? ডক্টর সালাম কিন্তু বলতেছিলেন যে এইটা নিয়মের বাইরে গিয়ে উনি বলতেছেন যে সংবিধানের চেয়েও কিন্তু এই আন্দোলন, এই অভ্যুত্থান, এই প্রমিস পোস্ট 5 আগস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা সেই সংবিধানটার মধ্যে এটা চাইতেছেন কেন, যে সংবিধানটা আপনারা ফেলা দিতে চান? আপনি হয়তো মিস করেছেন, আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ, আমরা তো এই সংবিধানের মধ্যে থেকে গণপরিষদ না, মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন, মানে কারণটা কি? আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলি নাই, আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্যে দিয়ে হোক, নিউ কনস্টিটিউশন মানে সবকিছু। জি, আমরা তো গণপরিষদের কথা নতুন করে মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক, এটা আমরা নতুন করে না, এটা আমরা বুঝতে পারতেছি কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছিলাম। এখন যেটা হতে যাচ্ছে এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে, সেখানে পিপলস উইলে থাকতে পারে, অর্থাৎ না তারা গণপরিষদ, না তারা অ্যামেন্ডমেন্ট। কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম, কারণ সংবিধানের যে স্ট্রাকচার সেটাই চেঞ্জ হয়ে গেছে। আমার মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান, তাহলে বর্তমান যে সংবিধান আছে সেইটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত? গণপরিষদ
যখন আমরা বলি তখন যখন গণ অভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গেছে তো তাহলে এখন আপনি এখন আপনি বিচার কাজ বাংলাদেশ সরকারের কাজ সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে? এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সেটার মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো। এখানে তো আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই। আচ্ছা, আপনার জায়গা থেকে সরেন না, কিন্তু আপনারা মানে আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে আর আপনার সাথে বিস্তারিত কথা নিশ্চয়ই আরেকদিন বলবো। আমি আপনাকে আপনার দুটা কথা বা আপনাদের দলের দুইটা কথা একটু স্মরণ করে দিতে চাই। যে আপনাদের দলের একজন নেতা সামান্তা শারমিন, তিনি খুব যুগান্তরকে বলেছেন যে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সেই বিশেষ প্রকল্পটা আসে কি। আপনারকে আমরা কোট করছি যেখানে আপনি বলতেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি, উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। এগুলি এনসিপির নিজস্ব, মানে আপনাদের নিজস্ব, আপনারা যারা এনসিপির নেতা আছেন তাদের নিজস্ব ভাবনা নাকি এনসিপির দলীয় ভাবনা, এইটা একটু আমরা আপনার কাছ থেকে শুনবো। কিন্তু আমরা একটু ডক্টর সালামকে শুনে আসি। ডক্টর সালাম, দুইটা বিষয়, একটা হচ্ছে যে এইটা ঠিক যে বিপ্লব নিয়ম মেনে হয় নাই, গণ অভ্যুত্থান নিয়ম মেনে হয় নাই, তারপরেই তো সংবিধান এটা হয়ে গেছে, আমরা সংবিধানকে এরকম করে রক্ষা করতে চাইতেছি কেন, প্রমিসের থেকে এইটার বেশি এটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা থেকে আপনি একটু বলবেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রশ্নটা কিন্তু একটু পরে বলি, এটা আপনারটা যদি একটু আপনি শুনে নিই, আমাদের অরিজিনাল প্রশ্ন ছিল। জি আচ্ছা, আমি একটু উত্তর দিই। জি জি পাটোয়ারি আমাকে একটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে কি যে বিএনপি তো গত 3টা নির্বাচন করতে পারেনি, আওয়ামী লীগের যে গণ অভ্যুত্থানের তো আইন মেনে হয়নি। ইটস ট্রু। কারণ হচ্ছে গিয়ে যে আমরা যখন শেখ হাসিনা হচ্ছে গিয়ে অসুর, শেখ হাসিনা যেই কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে যে সে প্রত্যেকটা নিয়ম ভেঙে ফেলছে। এখন আপনি যখন মানুষকে ইলেকশন করতে দিচ্ছেন না, তখন আপনাকে উৎখাত করা ছাড়া কোনো উপায় নেই। এবং আলটিমেটলি পুরো বাংলাদেশ সেই উৎখাত করার পর্যায়ে যখন গ্রাজুয়েট করছে তখন হাসিনা হেলিকপ্টার করে পালায় গেছে। এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি। এখন পালায় যাওয়ার পরের যে রিয়ালিটি, সেটা হচ্ছে কি আপনি তখন ওই মোডে সারা জীবন থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু প্রমিস টু আ নিউ ডেমোক্রেটিক সিস্টেম, এবং সেই সিস্টেমের জন্য আপনাকে অবশ্যই একটা এমন একটা জায়গা, একটা নিয়মের মধ্যে আপনাকে কমিট করতে হবে। এখন আপনার যে প্রশ্ন যে এই কমিট করার ক্ষেত্রে এনসিপি যে গণপরিষদের কথা বলছেন, তারপর জামাত ইসলামী যে পিআর এর কথা বলছেন, এগুলো দেখেন আমি মনে করি যে ট্যাকটিক্স, নাথিং এলস। এগুলো একটা টিকবে না, এবং দিস আর আনঅ্যাচিভেবল থিং। দুটোর একটা ভিন্ন ভিন্ন কারণে দুটোই ফেল করবে। এবং আমার কাছে মনে হচ্ছে এই কাজগুলো করে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষের এখন যে সমস্যা, সেটা রাজনৈতিক সমস্যা না। আমাদের দেশের মানুষরা যদি রাস্তাঘাটে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করেন, তার যে রিয়েল লাইফের যে প্রবলেম, সেটা হচ্ছে কি ল এন্ড অর্ডার খুব খারাপ। বাংলাদেশের ইকোনমিক রিকভারি যথেষ্ট স্পিডি হচ্ছে না, কোনো জব নাই। এগুলো হচ্ছে সাধারণ মানুষের সমস্যা। আমাদের দেশের সকল পলিটিক্যাল পার্টির এই ব্যাপারে কনসেনসাসে আসা দরকার। রাজনৈতিক কনসেনসাস হচ্ছে এটা বেশি জরুরি, যে আমরা এই জায়গাগুলোকে কেমন করে ট্যাকল করব, ওটা অনেক বেশি জরুরি জিনিস। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের সত্যিকারের যদি অতীত বানাতে চান, আপনি যদি আওয়ামী তন্ত্র থেকে সত্যিকারের উত্তরণ চান, তাহলে বাংলাদেশের মানুষকে তাদের যে সুবিধাগুলো দিতে হবে, গভর্নেন্স দিতে হবে। আপনি যদি গভর্নেন্স দেন, আপনি যদি আওয়ামী লীগের চেয়ে বেটার কিছু ডেলিভার করেন, 10 বছর পর আওয়ামী লীগ এমনিতেই নাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি সারাক্ষণ এই পলিটিক্যাল কাজিয়ার মধ্যে থাকেন, এগুলো একটাও অ্যাচিভ করা যাবে না। এটা হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা আমার কাছে মনে হয়। এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে জামায়াত ইসলামী এবং এনসিপি কমপ্লিটলি রং, ভুলভাবে রিড করছে জিনিসটা। আমিও সেই বিষয়টা নিয়ে আপনার সাথে কন্টেস্ট করতে চাই না, সেটাতে অনেক আলাপটা একটু লম্বা হয়ে যাবে। কিন্তু আপনি যেভাবে বিষয়টা দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় যে এইভাবেই আসলে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এনসিপিকে ধরি, জামায়াত এবং বিএনপিকে যদি ধরি যে তারা পাশে ছিল, তাহলে এনসিপিরও কি আসলে এইভাবেই চিন্তা করা উচিত যে কোথাও গিয়ে থামাটা এইখানেই থামতে হবে, যেই সংবিধানটাকে সাথে করে নিয়ে সাবেক সরকার অনেক বেশি টাইরান্ট হয়ে উঠছিল, সেই সংবিধানটার মতো করেই নিয়ম
কানুন, আইনি বৈধতা সবগুলি ঠিক রেখে চলতে হবে, এটা কি তাদেরও মানতেই হবে? মানে তাদের কাছে কি আর কোনো অপশন নাই? মানে আমরা কি ভাবতে পারি না যে বিপ্লবটা বা অভ্যুত্থানটা বা আমাদের এই কনসেনসাসটা আরেকটু এক্সটেন্ড করা যেতে পারে, টিল আরেকটা সংবিধান আমরা লিখলাম, বা উইন দ্য ইলেকশন এন্ড ডু ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আপনার যদি মনে হয় জামায়াতে ইসলামী এবং এনসিপি যদি মনে করে যে আমাদের একটা এক্সট্রা রাইট আছে কিংবা আমাদের এক্সট্রা কোনো অবদান আছে, প্লিজ উইন দ্য ইলেকশন এন্ড ডু অল দ্য চেঞ্জেস দ্যাট ইউ ওয়ান্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আপনাকে ডেমোক্রেসির মূল আপনি এখানে বলতেছেন যে ঠিক আছে, জনগণ যদি ম্যান্ডেট দেয়, জনগণ যদি এই কথার উপরে আপনাদেরকে ভোট দেয়, তাহলে তো আপনারা এসে এটাই করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে এই সংবিধান দিয়েই যাইতে হবে আসলে, এবং আমিও আসলে এই সংবিধানে যাওয়া ছাড়া কোনো উপায় দেখি না। মানে এই ক্ষেত্রে আমি কোনো উপায় দেখি না। তাহলে আপনি কোর্ট চালাবেন কেমনে? আপনি আসলে মানে মানে ব্যুরোক্রেসি কেমনে চালাবেন? বাংলাদেশের মানুষকে কিভাবে, মানে সোশ্যাল সেফটি নেট যেগুলি আছে সেইগুলি আপনি কিসের ভিত্তিতে করবেন? এর কোনোটাই আসলে মানে এগুলি খুব জটিল প্রশ্ন। যাই হোক, আমি আপনাকে প্রশ্নটা করতেছি, আমি শুধু দর্শকদের জরিপটা একটু জানা রাখি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 56% সমর্থন করেছেন, শতকরা 44% এটাকে সমর্থন করেন নাই। 33,000 ভোট এইখানে দেয়া হয়েছে। যাই হোক, আমি একটু এই জাতিসংঘের অধিবেশনের সফরের প্রসঙ্গের মধ্যে আসি। জামাতের চেয়ে তুলনামূলকভাবে বড় স্তরের নেতা এরকম অনেকে বলছেন যে, কারণ মির্জা ফখরুল ইসলামকে প্র্যাকটিক্যালি বিএনপি দলটাকে চালাচ্ছেন তিনি, মানে যদি আমরা হায়ারার্কিতেও বলি তাহলে দ্বিতীয় বা তৃতীয় প্রধান নেতা আমাদেরকে বলতে হবে তাকে। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্যে বা অ্যাপ্রোচের মধ্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এইটা কি আসলে বিএনপির রাজনীতির একটু ইউটার্ন, নাকি মানে আমি যে প্রায় বলি যে ডক্টর ইউনূস এখন বিএনপির পকেটে ঢুকে গেছে ওইরকম কোনো কিছু একটা, বা বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের একটা কি বলবো শুভ বা অশুভ একটা আতাত হয়েছে, ওরকম কিছু একটা বলবো? না, আমি এভাবে দেখি না জিনিসটাকে। আচ্ছা, আমি আপনি যেহেতু প্রশ্নটা করলেন এবং যাকে নিয়ে না, কারণ হচ্ছে কি 2-3 মাস আগে আমরা দেখছি যে বিএনপির উপরে অনেকটা রাগ করে এনসিপির ডাইকা ডক্টর ইউনূস পদ ছেড়ে দিতে চাইছিলেন। সত্যি নাহিদ আসিফরা গিয়া বুঝায়া উনাকে রাখছে কোনো মতে। দেখেন, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন যে এই প্রশ্নের উত্তর দিলে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা না বললেই। আচ্ছা, বলেন একটু ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা একটু শুনি। ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি যে যার সম্বন্ধে আপনি কথাটা বলছেন, উনি তো আসলে আমি তাকে অনেকদিন ধরেই চিনি। উনি স্টেটসম্যানশিপ এটা খুব পছন্দ করেন। বুঝেন না, উনি যেটা বোঝেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কি ভালো। এবং উনি ওনার স্ট্যান্ড পয়েন্ট থেকে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে উনি কমপ্লিটলি একজন ডেমোক্রেট, ভেরি কমিটেড ডেমোক্রেট। এবং উনি মনে করেন যে ডেমোক্রেসির যে ট্রানজিশন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস দ্য নাম্বার 1 ইস্যু। এই ব্যাপারে তার সাথে আমার একমত না। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের ইকোনমিক রিকভারি এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো এখন উনি যেই ডেমোক্রেসি যে ট্রানজিশনটাকে ইম্পর্টেন্ট মনে করেন, সেটার প্রতি ইউনূস সাহেবের যে কমিটমেন্ট সেটা দেখে উনি তাকে জিয়াউর রহমান সাহেবের সাথে কম্পেয়ার করেছেন বলে আমার ধারণা। এখন আর আমি এটাও মনে করি যে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশন এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কাজটার জন্য উনি একজনকে, আপনি যেরকম ধরেন মানুষ প্রশংসা করা মানেই চাটুকারিতা না। আমি আমার অনেক ছোট ভাই, প্রশংসা করা মানেই এটা কোনো ডিভিয়াস কারণে মানুষ প্রশংসা করে না। এই জায়গাটা থেকে আমাদের বের হওয়া দরকার যে আপনি কিন্তু জেনুইনলি একজন মানুষকে পছন্দ করে একটা কথা বলতে পারে না, এবং এটা বলতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কেউ যদি খারাপ কিছু করে সেটা সমালোচনা করাটা জরুরি। ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে কি কেউ যদি ঠিক কাজ করে ওইটাকে আপনাকে রেকগনাইজ করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেবের এই যে কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ট্রানজিশন এটা দেখা যাচ্ছে, সেই হিসাবে উনি কথাটা বলেছেন। ওকে, এবং আমি মনে করি যে এখানে কি ডেমোক্রেটিক ট্রানজিশনের অনুবাদ হচ্ছে বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে?
কারণ আমরা ইউনূস সাহেবকে এতদিন দেখতাম এনসিপি যেমনি চাইতেছে এমনি চলতেছে, কিছু হইলে আবার উনি বলতেছে ওরা তো আমার নিয়োগ করছে, আমি আর বাইরে কোথায় চলবো। এখন আবার একটু বেশি বিএনপি হয়ে গেছে কিনা, মানে আমি এইটাই বুঝতে চাইতেছি, স্পেশালি জনাব তারেক রহমানের সাথে উনার বৈঠকের পর। আর ইউনূস সাহেব তো এনজিও করতেন, ইউনূস সাহেব এটা পারেন আসলে, মানে অবস্থান চেঞ্জ করতে, বক্তব্য চেঞ্জ করতে। না, এটা দেখেন এই ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হচ্ছে কি এই কারণে যে a lot of it depends on personal charm. আমি রাজনীতির একটা জিনিস, আমি গত 30 বছরে আমি একটা জিনিস দেখেছি যে আপনি পার্সোনাল চার্ম ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি এখন জানি না যে ইউনূস সাহেবের সাথে তারেক রহমানের সাথে কথা হয়েছে তখন কি হয়েছে, ওনার নিজের মধ্যে কোন ধরনের চিন্তা ভাবনা হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো তাদের পার্সোনাল ক্যারিজমা আছে যে কারণে ইউনূস সাহেবকে তারা বেসিকলি তাদেরকে আস্থায় আনতে পেরেছেন কিংবা ইউনূস সাহেবের আস্থায় আসতে পেরেছেন। এই জিনিসগুলো ব্যাখ্যা করা খুব কঠিন। আর মানুষ যখন একজনকে পছন্দ করেন তখন হয়তো তার কথা থেকে কিছু বের হয়ে আসে। আমি সবসময় দেখেছি যে ইউনূস সাহেবের প্রতি, আমি আজকে 2 বছরের আগের কথা না, আমি গত 15 বছর ধরে দেখছি যে ওনার সাথে আলমগীর সাহেবের সাথে ইউনূস সাহেবের সম্পর্ক খুবই ভালো এবং উনি তার সম্বন্ধে সবসময় প্রশংসাসূচক কথাই বলেন, এবং এটা আজকের থেকে না, অনেক মানে 15-16 বছর আগের থেকে আমি দেখি। না মানে আপনি তো আসলে ইতিহাসের একজন বিশ্লেষক, আমরা আপনাকে পড়ব বা আমাদের পরবর্তী প্রজন্ম আপনাকে পড়বে 30 বছর 50 বছর পরে। আপনাকে তো আসলে মানে বিএনপি স্পেসিফিকভাবে যে 3 জন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তাদেরকে বাদ দিতে হবে, আমরা দেখেছি যে জনাব ইউনূস তাদের সাথেই বৈঠক করতেছেন বিএনপিকে ডাকার ক্ষেত্রে বা তাদের সময়। এখন আবার দেখতেছি যে তিনি আসলে মানে বিএনপির সাথে তার সম্পর্কটা একটু বেশি ভালোর দিকে, মধুর। তো সেইটারকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন সেটা নিশ্চয়ই আপনাকে আপনার সময়ের কলম বলে দিবে। আমরা অন্য প্রশ্নে আপনার কাছে আসবো। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে 2টা বিষয় আমি একটু জানতে চাইছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আপনি এগুলি বলছেন যে এগুলি এনসিপি থেকে প্রকাশ করা হবে, আর নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে, সেইটা বলছেন হচ্ছে আপনাদের আরেকজন নেতা সামান্তা শারমিন। আপনি এই 2টাকে আসলে এনসিপির কথা মনে করেন কিনা, আপনাদের 2 জন বড় নেতার 2 জায়গা থেকে কথা মনে করেন কিনা? আমাদের আরো প্রশ্ন আছে, গুচ্ছ প্রশ্ন, সুতরাং আপনি যদি একটু, কারণ অনেকগুলি বিষয়, ফাহামকে, ডক্টর সালামকে শুনতে গিয়ে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট। প্রথমত 2টা বিষয়। আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট, ছোট মুখে বড় কথা, তাদের মধ্যে 2টা বিষয়, একটা হলো চাতুরতা আর একটা হলো অজ্ঞতা। তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি, উনি ছাত্র ইউনিয়ন করছে তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন না। আমি আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে। ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল, তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ডোন্ট